নমস্কার, আমি সায়ন ব্যানার্জি নিয়ে চলে এসেছি একটা রোমাঞ্চকর ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি হলো মিডনাইট হররের অখণ্ড থেকে সায়ক আমানের লেখা এবং দ্বীপ প্রকাশনীর প্রকাশিত পেন্টাগ্রাম। আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে মূলত ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্পকে বিভিন্ন অডিও স্টোরির দ্বারা তুলে ধরা হয়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাতে আপনারা এরকম রোমাঞ্চকর এবং ভৌতিক ঘটনার সম্মুখীন হতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। শুরু হচ্ছে পেন্টাগ্রাম। মধ্যরাত্রির বিভীষিকাময় অন্ধকার জগতে আপনাকে স্বাগত। দেখতেই পাচ্ছেন ঘরের মেঝেতে একটা লাল রঙের 5 মাথা তারা আঁকা আছে। না, ওটা নিয়ে চিন্তা করবেন না। নিজের পছন্দ মতো একটা বসার জায়গা নিয়ে খুঁজে নিয়ে বসে পড়ুন। আচ্ছা, ধরুন একটা ফুটবল ম্যাচে আপনি 7-1 গোলে হারছেন। জিত প্রায় অসম্ভব। এই অবস্থায় আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন, কিন্তু আমরা জানি মাইলস অফ গড গ্রিন স্লোলি, ফলে তিনি ধান পিষতে আপনার 90 মিনিট শেষ। অজ্ঞতা, ঈশ্বরকে বাদ দিয়ে আপনি অন্য একজনের শরণাপন্ন হতে পারেন, যিনি বলেছিলেন অল ইজ নট লস্ট, দ্য আনকনকিউরেবল will end the study of revenge in mortal head and the courage never to submit on youth। কথাগুলো শুনলেই যেন ভিতরের রক্ত গরম হয়ে ওঠে। আপনি দ্বিগুণ উদ্যমে দৌড়তে শুরু করেন। হাজার বছর ধরে পৃথিবীর বহু মানুষ এই দ্বিতীয় ব্যক্তির রীতিমতো উপাসনা করে আসছেন, অথচ তার যত ছবি পৃথিবীতে পাওয়া যায় তার সবই আর্টিস্টের কল্পনা, শুধুমাত্র একটি ছবি ছাড়া। কথিত আছে ওই একটি ছবি নাকি মডেলকে সামনে দেখে এঁকেছিলেন আর্টিস্ট। আজ সেই আর্টিস্টের মতো আমি আর আপনিও তাকে দেখার চেষ্টা করব। আমাদের এই অন্ধকার ঘরের মেঝেতে ওই তারাটার ঠিক মাঝখানে এসে উপস্থিত হবেন তিনি। তারপর যে যার ইচ্ছে মতো বর চেয়ে নিতে পারেন তার থেকে। তাহলে চলুন আমরা এই এক মনটাকে ডাকতে শুনি। হয়তো দেখব কোনো এক ফাঁকে দর্শক আসনে বসেই মন দিয়ে আমাদের গল্প শুনছেন তিনি। ঘরের ভিতরে একটা আলো জ্বলছে টিম করে। আলো আধারের মধ্যে দেখা যাচ্ছে দুটো মানুষকে। একটা ঘমঘমে চাপা শব্দ ভেসে আসছে কোথাও থেকে। হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে দুজনে। ওদের ঠিক সামনেই একটা টোপায়া টেবিল। সেই টোপায়া টেবিল থেকে উপরের ঘরের একমাত্র আলোর উৎস একটা মোমবাতি। টেবিলের উপরে জোর করে রাখা আছে একতারা কাগজ। সেই কাগজ থেকে দেখায় কিছু একটা উচ্চারণ করে চলেছে মানুষ দুজন। ভাষাটা কোনো পরিচিত ভাষা না, তবে ভালো করে শুনলে বোঝা যায় কাউকে যেন ডাকছে তারা। টেবিলের পাশে জুড়ে আছে রক্ত দিয়ে আঁকা 4টে 5 কোণা তারা। পেন্টাগ্রাম। রক্তের ধারা লাইন বেয়ে তার আশেপাশে ছড়িয়েছে। চারিদিকে বাতাস ভারী হয়ে উঠেছে। অস্থির চাপার নৈশব্দ গোটা ঘরটাকে গ্রাস করেছে একটু করে। মন্ত্র পড়া থেমে যেতে দুজনের একজন আরেকজনের দিকে এগিয়ে এলো। টেবিলের উপর পড়ে থাকা একটা ছোট্ট ছুরি তুলে নিল হাতে। মোমবাতির শিখাতেও বেশ বোঝা যায় ছুরিটা ধারালো। সেটা নিপুণ দক্ষতার নিজের বা হাতে ধরে নিজেরই ডান হাতের কবজির কাছে ঠেকিয়ে টান নিল সে। মুখ দিয়ে একটা শব্দও বের হলো না, শুধু হাতের গোড়া থেকে ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে এসে কয়েক ফোঁটা মাটিতে পড়ল।
রক্তের বাকি ফোঁটাটা সামনে সমেত হাতটা টেবিলে রাখা বাটির উপরে ধরল মানুষটা। বাটির ভিতরে ফোঁটা ফোঁটা রক্ত জমতে শুরু করেছে। পাশের জন্য একইভাবে কবজির উপর ছুরি টেনে সেটা এগিয়ে ধরল বাটির উপরে। ভিতরে মিশতে লাগলো দুজনের রক্ত। ফোঁটা ফোঁটা রক্ত মিশিয়ে একটা বিশেষ আকৃতি নিতে লাগলো সেখানে। একটা গম গম শব্দ শোনা যেতে লাগলো ঘর। টেলিফোনের তীব্র শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল আমার। কাল রাতে ঘুমোতে ঘুমোতেই 2:30 বেজেছে। ভেবেছিলাম দুপুর না গড়ালে আর ওটা হবে না। উঠে কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সকাল 7:30 বাজে। এমনিতে আমার চেহারাটা বেশ ছোটোখাটো, তার উপরে ফোনটা রাখা আছে দূরে, ফলে শুয়ে শুয়ে সেটা অবধি হাত যাবে না। ল্যান্ডলাইন সাইলেন্ট করাও উপায় নেই। মোবাইল ফোন আমি ব্যবহার করি না, ইচ্ছে করে না একেবারে। এত বড় ঝক্কিটা সারাদিন ট্যাঁকে নিয়ে না বেরোলে লোকে সেকেলে বলুক আর যাই বলুক, কিচ্ছু যায় আসে না আমার। মাথাটা গরম হয়ে গেল। হাত বাড়িয়ে ফোনটা তুলে একটু ধমকের গলাতেই বললাম, কি হয়েছে কি? মিস্টার ঘোষ, আমি থানা থেকে বলছি। পরের কথাটা ধমকের গলাতেই বলতে যাচ্ছিলাম, কিন্তু গিলে নিয়ে বললাম, পুলিশ? কি ব্যাপার বলুন তো? একটা ব্যাপারে আপনার একটু সাহায্য দরকার। আপনি ফ্ল্যাটে আছেন তো আপাতত? হ্যাঁ আছি, কিন্তু আর কিছু বলার আগেই গত কয়েক মাসের আলগা পাপগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। না, তেমন কিছু তো করিনি, মানে 7 সকালে পুলিশে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যেতে পারে তেমন কিছু করিনি। ভেবেচিন্তে খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। গলাটা একটু সামলে নিয়ে বললাম, বেশ তো, আসুন না, আমি আপাতত ফাঁকাই আছি। উফ বাবা। ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করলাম। এক নিঃশ্বাসে দুটো সিগারেট ফুঁকে ফেললাম। সকালে ঘুম ভেঙে মেজাজটা খিচড়ে গেছিল। ভেবেছিলাম উটকো লোক বা কাস্টমার কেয়ারের ফোন। এখন মনে হচ্ছে সেগুলো হলেই হয়তো ভালো হতো। রাতের জামা কাপড় ছেড়ে রেডি হয়ে থাকলাম। তিনি যে কখন আসবেন আর কি বলবেন সেটা ভেবেই মনটা অস্থির হয়ে উঠল। 8 ঘন্টা বদলে ঠিক 20 মিনিট পরে আমার ফ্ল্যাটের দরজার বেল বেজে উঠল। কপাল থেকে ঘাম মুছে আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিলাম। পুলিশ অফিসারের চেহারাটা বেশ নাদুস নুদুস। একবার দেখেই বোঝা যায় আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে আসেননি। উল্টে ঠোঁটের ডগায় একটা মিষ্টি হাসি ফুটিয়ে বললেন, সময় ঘোষ, তাই তো? আমি দুশ্চিন্তাটা কাটিয়ে উঠতে বললাম, আগে হ্যাঁ। আমি অবশ্য আপনার ছবি দেখেই আসছি। চোখে পড়ার মতো চেহারা আপনার। পাহাড়ের মধ্যে এমন লম্বা চেহারা ভারী, এটা দেখা যায় না। ভেতরে আসছে একটু। হ্যাঁ আসুন না। ভদ্রলোক নিজের হাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকে এলেন। সাধারণত দেখেছি পুলিশ অফিসাররা কোথাও ঢোকার আগে ঘরের ভিতরে যিনি আছেন তাকে সৌজন্য দেখানোর ধারা ধারেন না, শটান ঢুকে আসেন। শহরের সবকটা বাড়ির অন্দরমহলে তাদের অদৃশ্য মালিকানা আছে। নিজের বাড়িতে নিজে ঢুকবেন সরজমিন করতে, তাতে আবার বাধা দেবে কে? যাই হোক, এখন আর এসব কথা মাথাতেও আনছি না আমি। হাতের 5টা আঙুল বাড়িয়ে সোফাটা তাকে দেখিয়ে দিয়ে বললাম, কি ব্যাপার বলুন তো? মানে আমাদের ছোটবেলায় বাড়িতে পুলিশ এলে পাড়াপড়শি ভাবতো ভয়ঙ্কর কিছু একটা কেলেঙ্কারি হয়েছে। ভদ্রলোক সোফায় বসতে বসতে বললেন, এখন সেও জমানা নেই। বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হওয়াটাও এখন বেশ গর্বের ব্যাপার। লোকে বোঝে এ লোকে বিস্তর টাকা আছে, আর দামি ফ্রিজ টিভি এখন সবাই কিনতে পারে। আসল খানদানি জিনিস হলো আয়কর হানা। কি বলেন? ওই আর কি। আমার খুব একটা হাসি পেল না, তাও গাজোয়ারি একটা হাসি ফুটিয়ে তুললাম মুখে। বিদেশি সিনেমায় দেখেছি পুলিশের গুড কপ ব্যাড কপ রুটিন বলে একটা জোড়া করা ব্যবস্থা আছে। প্রথমে একজন সুন্নির রাজার চেহারা পুলিশ বিস্তর মিষ্টি কথায় ভুলিয়ে চা সিগারেট খাইয়ে পেট থেকে কথা বের করার চেষ্টা করবেন। তাতে কাজ না হলে হল্লার রাজা এসে বেদম ঠ্যাঙানি দিয়ে হাড় মাস এক করে দেবেন। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি এর মধ্যে? আমার মুখের দিকে তাকিয়ে বললেন তিনি। এতক্ষণ সোফায় ঠেনা নিয়েছেন তিনি। কই না তো, একটু থতমত খেয়ে বললাম আমি।
তাহলে মুখে এরকম একটা কাটা দাগ? মুখে হাতটা বুলিয়ে আমি কিছু অনুভব করতে পারলাম না। একটা দাগ আমার মুখে তো থাকার কথা নয়। আমি উত্তর না দিতে প্রসঙ্গটা আর এগোলো না। যাকে আপনার থেকে কটা কথা জানার ছিল। আমাকে চুপ করে থাকতে দেখে ভদ্রলোক বলতে শুরু করলেন, তবে তার আগে আপনার হাতটা একবার একটু দেখতে চাই। হাত? আমি আবার পাপের লিস্ট লেখা খাতাটা চোখের সামনে মেলে ধরলাম। হ্যাঁ, মানে আপনার কবজিটা, বা হাতের কবজি। কিন্তু কেন বলুন তো? দিন না। এরকম এগিয়ে এসেই আমার কবজিটার উপরে ঝুঁকে পড়লেন তিনি। আমি আর বাক্য ব্যয় না করে হাতটা বাড়িয়ে নিলাম তার দিকে। আমার হাতের কবজির উপরে একটা ছোট আড়াআড়ি চেরা দাগ আছে, শুকনো কাটা দাগ, ঘড়ি পড়লে ঢেকে যায়। সেটার দিকে কিছুক্ষণ মন দিয়ে তাকিয়ে হঠাৎ হাতটা ছেড়ে দিয়ে বললেন, এই দাঁতটা তো বেশ পুরোনো বলে মনে হচ্ছে। নিজে কি কেটেছিলেন নাকি? একটু সময় নিয়ে উপরে নিচে মাথা দুলিয়ে আমি, হ্যাঁ, মাস 6 আগে। ক্ষতটা গভীর হয়েছিল বলেও এখনো মেলায়নি দাগটা। কেন হঠাৎ নিজে হাত কাটলেন কেন? কোনো প্রেম টেপ? কি যে বলেন, এই বয়সে প্রেম, হাত কাটবো, ও সব কিছু নয়। তাহলে? এবার আর উত্তর না দিয়ে আমি তার মুখের দিকে তাকিয়ে মুখ তুলে তাকালাম। গলায় আত্মবিশ্বাস এনে জিজ্ঞাসা করলাম, ঠিক কি হয়েছে বলুন তো? আমার হাতের দাগ দেখতে থানা থেকে আপনাকে পাঠায়নি নিশ্চয়ই? অনুভব বলার মৃগাঙ্ক সান্যাল, এই দুজনকে আপনি চেনেন? এতক্ষণে খটকা লাগতে শুরু করেছে। কিছু একটা যেন আঁচ করতে পারছি। বললাম, হ্যাঁ চিনি। কেন? কাল রাতে ওরা দুজনেই মারা গেছেন। আমি উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়লাম। হ্যাঁ, একসাথে, একই ঘরে? হ্যাঁ, একসাথে একই ঘরে, রাত ঠিক 12:30 নাগাদ। কিন্তু কি করে? অ্যাপারেন্টলি দে কমিটেড সুসাইড বাই কাটিং দেয়ার ভেইনস। ব্যাপারটা মাথার ভিতরে ধরতে একটু সময় লাগলো আমার। কপালে একটা হাত রেখে বসে রইলাম কিছুক্ষণ। মাথা না তুলেই বললাম, আজ অনেক মাস হয়ে গেল ওদের সঙ্গে যোগাযোগ নেই আমার। তবে আমি যতদূর জানি ওরা নিজেদের লাইফে খুশি ছিল। হঠাৎ এই সব যে কেন করতে গেল? ডিপ্রেশন ভোগে? না, ডিপ্রেশন নয়, এবং সেটাই পুলিশের সন্দেহের কারণ। সার্কামস্ট্যান্স দেখে আমাদের মনে হচ্ছে দে ওয়াজ ইনটু সাম কাইন্ড অফ স্যাটানিক রিচুয়ালস। হোয়াট? আমার চিৎকারটা মুখ থেকে এত জোরে বেরিয়েছে যে গোটা ফ্ল্যাট জুড়ে তার একটা মৃদু প্রতিধ্বনি শোনা গেল। স্যাটানিক রিচুয়াল এই কলকাতা শহরে? অ্যাবসার্ড! খুবই যে অ্যাবসার্ড নয় মিস্টার ঘোষ। ও কাজটা যে আপনি আগে করেছেন সেটা আপনার হাতের শুকিয়ে যাওয়ার দাগটা দেখলে বোঝা যায়। সেসবের একটা আলাদা কারণ ছিল, খানিকটা ঝোঁকের বসেই বলতে পারেন। সে ঝোঁক এখন কেটে গেছে বলছেন? পাকা চোখে তাকিয়ে তিনি আমাকে বললেন। আমি কিছুক্ষণের জন্য কি উত্তর দেবো ভেবে পেলাম না। গলাটা নরম করে বললাম, এসব এক সময় পিয়ার প্রেসারে এসে করেছি, হয়তো একটু বড় বয়সেই করেছি। তার মানে তো এই নয় যে এই ঘটনা প্রসঙ্গে আমার যোগাযোগ আছে। আমি কি তাই বলছি নাকি? শুরুর হাসিটা আবার মুখে ফিরিয়ে আনলেন তিনি। আমি তো ফোন করে আপনাকে বলেছিলাম যে আপনার সঙ্গে একটু দরকারি কথা আছে আসলে। এবার নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে অগ্নিসংযোগ করলেন। আসলে যে রিচুয়ালটা করতে গিয়ে ওনারা মারা গেছেন সেটা ঠিক কী ধরনের তা আমরা জানতে চাই। আপনি যখন আগেও এই দুজনের সঙ্গে কাজটা করেছিলেন তখন আপনার থেকে ভালো ব্যাপারটা কে জানবে বলুন, তাই না? ঘাড়ে হাত রেখে নিজেকে শান্ত করলাম আমি। একটু আগে যেভাবে ভিতরে উত্তেজনাটা প্রকাশ করে ফেলেছি তাতে ব্যাপারটা খারাপের দিকেই এগোচ্ছিল। কানের পিছনটা এখনো গরম হয়ে আছে। বললাম, সেসব গোড়া থেকে বলতে গেলে অনেকটা টাইম লাগবে। আপনি যে ফোনে বললেন আপনি আজ ফাঁকা। মুখে চোখে একটু জল দিয়ে এলাম আমি। এবার চেয়ারে না বসে ভদ্রলোকের পাশে সোফাতেই বসে পড়লাম আমি।
ব্যাপারটা শুরু হয় মৃগাঙ্কর হাত ধরে। ওই আমাকে আর অনুপমকে কোডেক্স গিগাসের ব্যাপারটা জানায়। আমার আগ্রহটা তারপর থেকেই বাড়তে থাকে। কোলেস গিগস, এটা কি আবার? একটা বই, অতি প্রাচীন বই, লেখা হয় 700 বছর আগে। অতদিন আগে লেখা যে কটা বইয়ের অরিজিনাল ম্যানোস্ক্রিপ্ট এখনও টিকে আছে তার মধ্যে কোডেক্স গিগাস হলো বৃহত্তম। লম্বায় 1 মিটার, চওড়ায় 20 ইঞ্চি, পাতার সাইজ কল্পনা করে নিন, পুরোটাই ল্যাতিনে লেখা। বাবা, সে তো ঢাউস জিনিস। কিন্তু কি লেখা আছে এতে? আমার ঠোঁটের কোণে একটা সরু হাসি খেলে যায়, আর একটু সরে এসে বলি, সেটা পরে বলছি, আগে বইটার সম্পর্কে কয়েকটা কথা জেনে নিন। বানিয়ে বলছি না কিন্তু, চাইলেও এই ব্যাপারটা অভিজ্ঞ কাউকে জিজ্ঞাসা করে নিতে পারে। বেশ, বলুন। লম্বা এবং চওড়ায় বইটা প্রায় 8.5 ইঞ্চি মোটা, প্রতি পাতায় অসংখ্য ছবি, নকশা এবং সোনা রূপা জল রং করা ইনস্ক্রিপশন। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন এই সমস্ত লেখা এবং আঁকা যদি দিনে 24 ঘন্টা কাজ করে শেষ করতে চান তাহলে তাকে টানা 5 বছর ধরে লিখে যেতে হবে। অথচ সেই বিজ্ঞানীরাই গবেষণা করে বলেছেন যে কোডেক্স গিগাস লেখা হয়েছিল অত্যন্ত কম সময়, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে। সে তো হতেই পারে, হয়তো একজনের বদলে কয়েকজন মিলে লিখেছিল। উফ, তা হতে পারে না। মনে রাখবেন, বইটা পুরোটা হাতে লেখা, প্রথম থেকে শেষ অবধি একটি হাতের লেখা, একই অক্ষর বিন্যাস, একটি ধরনের কালির টান। আমাদের বয়সের সঙ্গে সঙ্গে লেখার ধরনেরও কিছু পরিবর্তন আসে, এক্ষেত্রে কিন্তু বইয়ের প্রথম থেকে শেষ অবধি কোনো বদল আসেনি, যার থেকে তারা ধারণা করেন বইটা খুব অল্প সময় লেখা হয়েছে। একটা 5 বছরের কাজ কি করে একটা মানুষ কয়েক সপ্তাহে শেষ করলো, সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। কিন্তু এর সঙ্গে আপনাদের সম্পর্কটা? আহা, আপনি বড্ড তাড়াতাড়ি প্রসঙ্গান্তরে চলে যাচ্ছেন, আমার বলা এখনো শেষ হয়নি। বেশ, বলতে থাকুন। জনশ্রুতি চালু আছে যে কোডেক্স গিগাসের কয়েক সপ্তাহ নয়, মাত্র 1 রাতেই লেখা হয়, মধ্যরাত থেকে ভোর অবধি সময়ের মধ্যে, বিশেষ একজনের সহযোগিতায়। কার সহযোগিতায়? এই প্রশ্নের উত্তর দিই না, আমি বলতে থাকি। গল্পটা অনেকটা এই রকম। চেক প্রজাতন্ত্রের বেনেডিক্টাইন মনিস্ট্রির এক সাধু চার্চের আইন কানুন লঙ্ঘন করে এক ভয়াবহ পাপ করেন। সেকালে সেটা ছিল ভয়ানক অপরাধ, ফলে অবিলম্বে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ফাঁসি কিংবা শুলে চড়ানো নয়, চার্চেরই এক পরিত্যক্ত ঘরের ভিতরে তাকে ঢুকিয়ে ঘরের দরজা পাথরের দরজা দিয়ে সিল করে দেওয়া হয়, অর্থাৎ দেওয়ালের ভিতরে জীবন্ত সমাধি। তো সিল করা সেই ঘরে বসে সাধু ভাবলেন মরার আগে কিছু একটা করা উচিত। ফলে তিনি এতদিন সাধনা করে যা যা জানতে পেরেছেন সেই সবই কোথাও একটা লিখে যাবেন ঠিক করলেন। কিন্তু এও বুঝলেন যে খাদ্য জল ছাড়া তার আয়ু বেশি দিন না, তার মধ্যে এত কিছু লিখবেন কি করে? অনেক ভাবনা চিন্তার পরে তিনি শয়তানের শরণাপন্ন হলেন। গোপন তন্ত্রের জাদুতে জাগিয়ে তুললেন শয়তানকে। তার সাহায্য নিয়েই মাত্র 1 রাতে শেষ করলেন বইটা। তবে শয়তান তো আর খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয়। তার শর্ত হলো সাহায্যের বদলে বইতে ঈশ্বরের পাশাপাশি শয়তানের সম্পর্কেও কিছু লিখতে হবে। সাধু রাজি হয়ে গেলেন। আপনার গুগলে কোডেক্স গিগাস লিখে একবার সার্চ করে দেখুন, একটা ছবি আসবে। কিসের ছবি? একটু যেন হোক চকিয়ে গেলেন ভদ্রলোক। আহা, করুনই না। পকেট থেকে ফোন বার করে গুগলে গিয়ে সার্চ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবাক চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, এই তো আমাদের মহিষাসুরের মতো বলে মনে হচ্ছে। হ্যাঁ, আগে হ্যাঁ, কথিত আছে ওই ছবিটি নাকি শয়তানের একমাত্র পোর্ট্রেট। বাকি যারা এঁকেছেন তারা কল্পনা করে এঁকেছেন।
তাকে নিজের চোখের সামনে দেখে তার শর্ত মতো একটা গোটা পাতা জুড়ে ছবিটা এঁকেছিলেন সেই সাধু। এই কারণেই কোডেক্স গিগাসকে ডেভিলস বাইবেল বলা হয়। কিন্তু কি লেখা আছে এতে? বেশিরভাগটাই বাইবেলের ল্যাটিন ভার্সন, যাকে বলা হয় ভালগেট। ভালগেট বাইবেলই চার্চের সব থেকে বড় পবিত্র বাইবেল। তাছাড়াও কিছু ছোটোখাটো গুপ্তবিদ্যা ইত্যাদি আভাস পাওয়া যায় এতে। বইয়ের প্রতিটা পাতা কাগজ নয়, প্রাণীর চামড়া দিয়ে তৈরি। হিসেব করে দেখা যায় এই বইটা বানাতে মোট 160খানা গাধাকে কেটে তাদের চামড়া ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন এটা আছে কোথায়? সুইডেনের ন্যাশনাল লাইব্রেরিতে, যদিও জনসাধারণকে সেটাকে দেখতে দেওয়া হয় না। যতক্ষণ মাঠের দিকে তাকিয়ে কথা বলছিলাম আমি, এবার মুখ তুলে বললাম, এবার আশা করি আপনার আজকের প্রশ্নের উত্তর দিতে পারবো। আমার 2 বন্ধুর সঙ্গে এই বইয়ের সম্পর্ক কোথায়? ভদ্রলোক আর নতুন করে কিছু বললেন না। আমি বলে চললাম, সমস্ত বিষয়টা যদি আপনি অস্বীকার করেন তাও ভেবে দেখুন, ল্যাটিন ভাষায় লেখা ভালগেট বাইবেল, যা কিনা সব থেকে বেশি পবিত্র, তাতে হঠাৎ লেখক শয়তানের ছবি আঁকতে যাবেন কেন? তাহলে কি বাইবেলটা খোলস? আসলে অন্য কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছিল তাতে, কিন্তু তেমন কিছু তো লেখা নেই। এখানেই আসল রহস্য। এই কোডেক্স গিগাস একটি অসম্পূর্ণ বই। বইয়ের বাধাই পরীক্ষা করে দেখা গেছে এর ভিতর থেকে প্রায় 52টি পাতা কোনো সময় কেউ ছিঁড়ে নিয়েছে। কে নিয়েছে এবং কেন নিয়েছে তা আর জানা যায় না। কথিত বিশ্বাস অনুযায়ী সেই 52টি পাতাতেই আসল সংকেত দেওয়া হয়েছিল। মৃগাঙ্কের ধারণা ছিল এই 52টি পাতায় কি লেখা ছিল তা সে জানত। সেটা কি করে সম্ভব? পেন্টাগ্রাম গল্পের পার্ট 1 সমাপ্ত হলো। এর পার্ট 2 দেখতে নিশ্চয়ই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে একটু শেয়ার করবেন।